আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে বিপুল জয়ে বিএনপি চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন, বিকেলে তারেক রহমানের ব্রিফিং। 40 থেকে 50 সদস্যের হচ্ছে বিএনপির মন্ত্রিসভা, গুরুত্ব পাবেন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকতে পারেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক। সামগ্রিক ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। বিভিন্ন জায়গায় হামলার ঘটনায় তীব্র নিন্দা। 2008-এর পর সবচেয়ে শান্তিপূর্ণ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে এবার, মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়নের। গণতন্ত্রের পথে যুগান্তকারী পদক্ষেপ রাখার আশাবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে অভিহিত করে বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আজ বিকেল 3টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3টা নাগাদ একটি গণমাধ্যম কর্মীদের সাথে একটি প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান তার বাসা থেকে বের হয়ে বিএনপি যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসেছে। এখন পর্যন্ত তিনি এখানে এসেছেন এবং দলের যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে তারাও অনেকে এসেছেন। এছাড়াও আমি যেমনটি দেখতে পেয়েছি যে বিভিন্ন দলের যারা বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসিডর রয়েছে বা রাষ্ট্রদূত রয়েছে তারাও কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে এসেছে। এছাড়াও যদি বলি যে বাংলাদেশে অনেক বছর পর একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থা দেশি বিদেশি যারা আছে তারাও বলেছে যে ইতিহাসের একটি অন্যতম সেরা নির্বাচন হয়েছে এবং বিপুল মানুষের অংশগ্রহণে নির্বাচনটি হয়েছে এবং সেই নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এছাড়াও যদি বলি যে বৃষ্টি নতুন বাংলাদেশে তারেক রহমান একটি নতুন দেশ গড়বে এমনটাও প্রত্যয় ব্যক্ত করেছেন এর আগে। এবং পাশাপাশি আমি যদি বলি যে 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবেন মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতা। এছাড়া তারেক রহমানের সাথে এতদিন নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকেও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্রেট কোটায়। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে মন্ত্রী পরিষদে আনা হবে। গত 2 দিন স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনায় এসব বিষয়ে আলাপ করেছেন চেয়ারম্যান তারেক রহমান, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলতে রাজি হননি। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের মৃত্যু, দলের চেয়ারম্যানের দায়িত্ব, অতঃপর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতা আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। নিরাপদ শহরে চারদিকে আলোচনা কেমন হতে পারে তারেক রহমানের ক্যাবিনেট, দলের স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে মুখে কুলু পেটেছেন। যদিও শনিবার দলের সিনিয়র সদস্যদের গুলশান কার্যালয়ে ডেকে মতামত নেন বিএনপি চেয়ারম্যান। বৈঠকে ছিলেন এমন 2 জন নেতা যমুনা নিউজকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন 2001-06 সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে 45, যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। সামগ্রিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। সেখানে জামায়াত আমির বলেন, নির্বাচনের ফলাফল নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই হবে জামায়াতের লক্ষ্য, এমনটাও জানান ডাক্তার শফিকুর। বলেন, এর মাধ্যমে ভবিষ্যতের জন্য
দায়িত্বশীলতা অর্জনের পথ সুগম হবে। এদিকে সকালে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে নিরীহ নাগরিক ও ভোটাররা সহিংসতার শিকার হচ্ছেন। তিনি এই সহিংসতার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, যে জাতি সদ্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সেই জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। এসব ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত আমির। বাগেরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বেলা 12টায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান গনি। এর আগে গতকাল বিকেলে বাগেরহাট সদরের নোয়াপাড়া গ্রামে সংঘর্ষে জড়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা 5 জন আহত হন। সংকটাপন্ন অবস্থায় আহত ওসমানকে নেওয়া হয় খুলনা মেডিকেলে। এই সংঘর্ষের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। 2008 সালের পর এবারের নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক ছিল এমন মন্তব্য করেছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। সকালে ইইউ পর্যবেক্ষক দলের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন, সেটা শারীরিক হোক অথবা ভার্চুয়ালি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সোশ্যাল মিডিয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন ইজাবস। অন্যদিকে প্রধান সারির গণমাধ্যমগুলো প্রার্থী ও নির্বাচনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে বলেও তার অভিমত। সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশন প্রধান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নে এ নির্বাচন গ্রহণযোগ্য ছিল, গণতন্ত্রের ক্ষেত্রে যা যুগান্তকারী পদক্ষেপ রাখতে পারে। তিনি আরও বলেন, ভোট পরবর্তী সময় সকল রাজনৈতিক দলগুলো তাদের সমর্থকদের সহিংসতা থেকে দূরে রাখতে চেয়েছে, যা ইতিবাচক। which is there, and of course, we still expect that the Bangladesh authorities will, solve those issues as transparently and as fast as possible. নোয়াখালী 6 আসনের বিএনপির পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসায় অনিচ্ছাকৃত অভিযানের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত। গতরাতে হাতিয়া থানার সামনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় নৌবাহিনী ক্যাম্পের পাশের জায়গাকে দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এ সময় ক্যাম্পে হামলা হয়েছে মনে করে বাইরে বেরিয়ে আসেন বাহিনীর সদস্যরা। পরে বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীমের বাড়ির দিকে দৌড়ে যায় দুষ্কৃতিকারীরা। নৌবাহিনী সদস্যরাও তাদের পেছন পেছন সেখানে যান। অভিযুক্তদের ধরতে গিয়ে শামীমের বাড়ির কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়, আর এ সময় বাহিরেই অবস্থান করছিলেন শামীম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌবাহিনী সদস্যদের সাথে তিনি কথা বলেন। আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে, দুঃখ প্রকাশ করে। বৃহত্তর চট্টগ্রামের ভোট যুদ্ধে বিএনপির জয় জয়কার। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার 23 আসনের মধ্যে 21টি বিএনপি এবং 2টি আসন পেয়েছে জামায়াত ইসলামী। বেশিরভাগ আসনে